আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য একজন বিজ্ঞ আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দখল পুনরুদ্ধার। এই বিষয়ে যে মামলা মোকদ্দমা করে যেই রিলিফ আমরা পাই, সে বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন অ্যাডভোকেট শামীম পাটোয়ারি, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাব, এই যে আমরা যে দখল পুনরুদ্ধার বিষয়ে যে বিভিন্ন কারণে দেখা যায় আমরা সম্পত্তি বিভিন্নভাবে ভোগ দখল পাচ্ছি না, এমন দেখা যায় আমি সম্পত্তি দখলে আছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন খুঁটিনাটি মামলা মোকদ্দমা হয়ে থাকে। এখন আপনার কাছে আমার জানার বিষয় হলো, এই যে দখল পুনরুদ্ধার, এই মোকদ্দমাটি কিভাবে শুরু হয় এবং এর প্রসিডিংটা কী? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত একটি ব্যাপার বলে নিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেক পুরুষ তার সন্তানেরকে সবচাইতে বেশি ভালোবাসি। এরপরেই কিন্তু আমাদের জমি জমা। তো জমি জমার যখন সমস্যা হয়, তখন এই ব্যাপারটিকে আমরা একেবারে ব্যক্তিগত সমস্যা, এবং এটি আমাদের সর্বক্ষেত্রে আমাদের সর্বসুখ বিনষ্ট করে। তো এই জমি জমা সংক্রান্ত যত সমস্যা আছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা যেটি আপনি বললেন, দখল সংক্রান্ত সমস্যা। তো এই দখল সংক্রান্ত সমস্যা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দু ধরনের সমস্যা দেখি। প্রথমে একটি হচ্ছে, আপনি একটি জমিতে দখলে আছেন, এই জমিটি অন্য কেউ আপনার কাছ থেকে দখলচ্যুত করার চেষ্টা করতেছে। তো এটি গেল একটি সমস্যা। আর আরেকটি প্রবলেম হয়, আমি দখলে আছি কিন্তু অন্য কেউ বাই দিস টাইম আমাকে দখলচ্যুত করে ফেলেছে। মানে একটি হচ্ছে দখলচ্যুত হওয়ার সম্ভাবনা, আর আরেকটি হচ্ছে দখলচ্যুত অলরেডি হয়ে গিয়েছেন। তো এই দুই ধরনের সমস্যার ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে নিচ্ছি, যখন আপনি কোনো জমি থেকে দখলচ্যুত হওয়ার সম্ভাবনা, বা আপনি দেখা যাচ্ছে যে দখলচ্যুত হওয়ার দেখা যাচ্ছে যে পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার করণীয় কী? তো এক্ষেত্রে আপনি যখন একটি জমিতে দখলে আছেন, দখলচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা যাবে, কোনো বিলম্ব না করে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখতিয়ার দিন সংশ্লিষ্ট এডিএম কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত আমরা বলে থাকি, এই এডিএম কোর্টে গিয়ে আপনাকে একটি মামলা ফাইল করতে হবে। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 145 দ্বারায় আমরা এই মামলাটি ফাইলিং করি। তো এই মামলা ফাইলিং করলে বিজ্ঞ আদালত আপনার এই কাগজপত্র দেখে, তো এখানে বলে নিচ্ছি কী কী কাগজপত্র আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে নামজারির কপিটি আপনাকে অবশ্যই নিতে হবে। একই সাথে আপনি যে লাস্ট ইয়ার পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন, সেই কাগজপত্র নিতে হবে। একই সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এবং অন্যান্য যে জমির মালিকানার সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র, সেগুলো আপনাকে নিতে হবে। তো এগুলো নেওয়ার পর আপনি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কাগজপত্র জমা দিলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আপনার মামলাটি ফাইলিং করবে বা গ্রহণ করবে। তো গ্রহণ করার পরবর্তীতেই বিজ্ঞ আদালত খুব দ্রুত সময়ের মধ্যেই দেখা যাচ্ছে অ্যাসিলেন্টকে একটি প্রতিবেদন দেওয়ার জন্য আহ্বান জানাবে। একই সাথে সংশ্লিষ্ট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিএ মহোদয় আছে, আমরা যাকে বলি, তাকে একটি আদেশ প্রদান করবে যেন ওই জমিতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য বিজ্ঞ ওসি মহোদয়কে জানাবে। তো ওসি মহোদয় যখন এই কাগজ পাবে, আদালতের আদেশ পাবে, সাথে সাথেই কিন্তু উনি যে দখল করতে চাচ্ছে তাকে ডাকবে এবং আপনাকে ডাকবে, ডেকে দুজনকেই থানায় বলবে যে আপনারা এই জমি নিয়ে আর কোনো ঝামেলা করবেন না, বিজ্ঞ আদালত যেটি সিদ্ধান্ত দেয় সেই মোতাবেক আপনারা কাজ করবেন। তো এটি গেল একটি। আর যে অ্যাসিলেন্টকে যে প্রতিবেদনের জন্য জানানো হবে, সেই অ্যাসিলেন্ট সরজমিনে সেই জমিতে যাবে, সেখানে গিয়ে অ্যাসিলেন্ট মহোদয় দেখবে প্রকৃতপক্ষে ওই জমিতে কে দখলে আছে এবং জমির কাগজপত্র ইত্যাদি দেখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতিবেদন দিবে। তো এই প্রতিবেদনের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত যদি মনে করে হ্যাঁ আপনি প্রকৃতপক্ষে এই জমিতে দখলদার এবং অপোজিশন পক্ষ আপনাকে শুধুমাত্র হয়রানি করার জন্য এখান থেকে দখলচ্যুত করার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে কিন্তু তিনি একটি আদেশ প্রদান করবে অপোজিশনকে যে আপনি আনলফুল, অর্থাৎ আইনি প্রক্রিয়ায়, অবৈধ প্রক্রিয়ায় আপনি এই জমিতে কখনোই দখলে যাবেন না। আপনার যদি দখলের সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, তাহলে আপনি বিজ্ঞ যে রেগুলার কোর্ট আমরা বলি, ঠিক আছে, সেখানে আপনি মামলা করে যদি আদালত কর্তৃক আদেশপ্রাপ্ত হন, সেক্ষেত্রে দখলে যান। সুতরাং এভাবে আমরা প্রতিকার পেয়ে থাকি। এটি হচ্ছে আমি যদি দখলচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, মানে এটা হলো সম্ভাবনার ক্ষেত্রে। আর আরেকটি সমস্যা হয়, আমি দখলচ্যুত অলরেডি হয়ে গিয়েছি,
অপোজিট পক্ষ এসে আমাকে যেভাবেই হোক দখল তারা এখন পজিশনে আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি স্টেপ নিতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি দখলচ্যুত হয়ে যায় এবং সেটি যদি আপনি 2 মাসের মধ্যে উইদিন 2 মান্থ আপনি কিন্তু বিজ্ঞ এই অ্যাসিলেন্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে 145 করে সেখানে কিন্তু আমাদের যে বর্তমান একটি সরকার, বিগত সরকার একটি খুবই গুরুত্বপূর্ণ আইন করেছে, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023। সেই আইনের 7 ধারা মোতাবেক কিন্তু আপনি তার বিরুদ্ধে, অর্থাৎ কেউ যদি আপনাকে আনলফুলি কোনো জমিতে দখল করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এবং উক্ত আইনে বলা আছে সেক্ষেত্রে যদি সেটি প্রমাণ হয় যে আনলফুলি আপনি সেই জমিতে দখল করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2 বছরের জেল হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা 2 মাসের মধ্যে সেই স্টেপ নিতে পারি না। আমরা স্থানীয়ভাবে অনেক সময় তদবির করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বা সালিসি পরিষদের মাধ্যমে চেষ্টা করেও কিন্তু সমাধান করতে পারি না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে রেগুলার কোর্টে, আপনার এখতিয়ারাধীন রেগুলার কোর্টে আপনার অ্যাডভোলার অর্থাৎ জমির মূল্যমান অনুপাতে আপনার যে কোর্ট হয়, সেক্ষেত্রে সহকারী জজ আদালত থাকতে পারে বা সিনিয়র সহকারী জজ আদালত বা যুগ্ম জেলা জজ আদালত, যেখানেই হোক না কেন সেখানে গিয়ে আপনাকে মামলা ফাইলিং করতে হবে। এক্ষেত্রে আমাদের স্পেসিফিক রিলিফ ডাক্তার 8 ধারা মোতাবেক আপনাকে মামলা ফাইলিং করতে হবে দখল পুনরুদ্ধারের জন্য। মানে এটা হলো সিভিল ম্যাটারে মামলা করতে হবে। আর আপনি ফার্স্ট যেটা বললেন যে ওটা হলো ক্রিমিনাল ম্যাটারে 145। হ্যাঁ, সেটা হচ্ছে প্রতিকার চেয়ে আমি আগে থেকে স্টেপ নিলাম। আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে বাই দিস টাইম আপনি দখলচ্যুত হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কি স্টেপ নিতে হবে, সেটি হচ্ছে রেগুলার কোর্টে আপনাকে মামলা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি যে মানে মামলা কি দুইটাই কি চলমান থাকবে? যদি আপনি যেটা বললেন যে 145-এ যে মামলাটা করবে সেটা তো মানে দখলচ্যুত মানে হওয়ার সম্ভাবনা থাকলে, আর দ্বিতীয়টা যেটা বললেন যে আপনি দখলচ্যুত হলে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি এডিএম কোর্টে কোনো মামলা আগেই ফাইলিং করা থাকে, সেক্ষেত্রে তো আপনার আর রেগুলার কোর্টে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সেই মামলাটি যেহেতু চলমান আছে, সেক্ষেত্রে এডিএম কোর্টে বিজ্ঞ আদালতই সিদ্ধান্ত দিবে, সেটির ভিত্তিতে কিন্তু আপনার জাস্টিফিকেশন আসবে। সুতরাং আপনার একই সাথে দুটো মামলা করার প্রয়োজন নেই। আচ্ছা, আপনার কাছে পরবর্তী কোশ্চেনে যাই। এই যে দখল পুনরুদ্ধারে যে কথাটা আপনি বললেন ফার্স্টে যে এডিএম কোর্টে, এখন দেখা যায় যে মানে যে রিলিফ পাওয়ার জন্য যে বাদী সে মামলা করলো তার অপোজিশন পার্টির বিরুদ্ধে, এখন অপোজিশন পার্টির তখন করণীয় কি থাকবে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে অনেক মানুষই দেখা যাচ্ছে হয়রানি করার জন্য অপোজিশনকে 145 মামলা করে ফেলে বা দেখা যায় দখল পুনরুদ্ধারের মামলা করে ফেলে। তো এক্ষেত্রে আপনি যদি বিবাদী হন, সেক্ষেত্রে আপনি ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্রকৃতপক্ষে ওই জমির মালিক হয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র থাকে, অবশ্যই আপনি সেক্ষেত্রে সে সমস্ত কাগজপত্র বলতে দেখুন, একটি জমির দখল সংক্রান্ত ব্যাপারে জাস্টিফিকেশন আমরা কিভাবে করি, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত দেখে ওই জমিতে মিউটেশন কার আছে, অর্থাৎ নামজারি কার আছে। একই সাথে ওই জমিতে যদি বিদ্যুৎ বিলের কপি থাকে, সেটি আপনার দখলের প্রমাণ। একই সাথে ওইটির যদি পানির বিলের কপি থাকে, সেগুলো আপনার প্রমাণ। বা আপনার যদি হোল্ডিং ট্যাক্সের কপি থাকে, সেগুলো আপনার কিন্তু দখলের সংক্রান্ত রিলেটেড প্রুফ। তো এই সমস্ত কাগজপত্র যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতে সে সমস্ত কাগজপত্র দেখিয়ে আপনি বলতে পারবেন যে বিজ্ঞ আদালত, এই যে উনি যে বাদী হয়ে মামলা করেছে, সে শুধুমাত্র আমাকে হয়রানি করার জন্য মামলা করেছে, প্রকৃতপক্ষে এই জমির মালিক আমি। তো বিজ্ঞ আদালত অবশ্যই সে সমস্ত কাগজপত্র দেখে জাস্টিফিকেশন দিবে, রায় দিবে, অবশ্যই আপনার পক্ষে রায় দিবে। আচ্ছা, পরবর্তী যেই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা তো বললাম দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে, অনেক সময় কিন্তু আমাদের যেটা হয় দখল পুনরুদ্ধার যে মামলাটি হয়, যে আপনাকে যেটা বলি, যেমন এক এলাকায় আমরা বসবাস করতেছি, দেখা গেল সে একই এলাকায় আমরা থাকতেছি, সেও আমার পাশেই থাকছে, কিন্তু ওই যে জমি নিয়ে যে বিরোধটা যেটা বললাম যে দখল সেও দাবি করতেছে, এটা হলো আমাদের যখন বাইরের লোকের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে আমরা ভাই বোন আসছি, কিন্তু বোনও বলতেছে যে জমিটা তাকে দেওয়া হয়েছে, কিন্তু বোন এটা দখলে যেতে পারতেছে না, মানে তার আপন ভাই তাকে সে জমিটি দিচ্ছে না, সেক্ষেত্রে করণীয়টা কি? আচ্ছা, এটি কিন্তু প্রচুর হয়। যেমন যে ভাই তার পৈতৃক সম্পত্তি, সে দেখা যাচ্ছে যে নিজেই পুরো জমিগুলো দখল করে যাচ্ছে, মানে ওয়ারিশ হিসাবে কিন্তু সে পেয়েছে, হিসাবে কিন্তু তার বোনও পায়, কিন্তু তাকে সে দেখাচ্ছে যে সেই জমির মালিক না। এক্ষেত্রে হয় কি, ভাই দেখা যাচ্ছে অনেক সময় যে ভ্যালুয়েবল জমিগুলো ভাইরা নিজেরাই পজিশনে রাখে, পৈতৃক জমিগুলো, আর দেখা যাচ্ছে বোনদের অনেক সময় দেখা যাচ্ছে খারাপ জমিগুলো দেয় বা দেয়ই না। তো এই ধরনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি আমাদের সচরাচর হয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে বোনদের করণীয় কি সেটি বলি। তো এক্ষেত্রে বোনের প্রথম করণীয় হচ্ছে তার যে বাবার ওয়ারিশে
সেই কারণে তাকে ওয়ারিশ সনদ নিতে হবে। একই সাথে তার বাবা যে মারা গিয়েছে সেই মৃত্যু সনদ নিতে হবে। একই সাথে ওই জমির যে সমস্ত কাগজপত্র তার কাছে আছে সেগুলো যতটুকুই হোক না কেন সে সমস্ত কাগজপত্র নিয়ে তার ফার্স্ট স্টেপে তাকে ওই জমিতে গিয়ে মিউটেশন করতে হবে, অর্থাৎ তার নামে নামজারি করতে হবে। যেহেতু সে ওয়ারিশ, তার হিস্সা অনুসারে তার বাবার যতটুকু জমি পায় ততটুকুই সে মিউটেশন করবে। এখন মিউটেশন বা নামজারি করলে কি হবে, তার ভাই আর ওই জমি বিক্রি করতে পারবে না। কেননা আমরা জানি বর্তমানে রেজিস্ট্রির ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে মিউটেশন বাধ্যতামূলক, আপনাকে মিউটেশনের কপি দিতে হবে এবং হালনাগাদ খাজনা খারিজের কপি দিতে হবে। সুতরাং এটি যদি বাই না প্রদর্শন করতে পারে সেক্ষেত্রে সে তার জমি বিক্রি করতে পারবে না, সেক্ষেত্রে বাই একটি বিপদে পড়বে। তো ফার্স্ট স্টেজ হচ্ছে বোনের জন্য তাকে মিউটেশন করিয়ে নিতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, সেকেন্ড স্টেপ হচ্ছে বোনকে এবার তার এলাকার যে গণ্যমান্য মুরব্বী ব্যক্তিবর্গ আছে তাদেরকে এই ব্যাপারটি কমপ্লেন করতে হবে, এবং সে সালিসি পরিষদও কিন্তু এটি নিয়ে কমপ্লেন করতে পারে। তো এটি করার পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু বসে বলবে যে হ্যাঁ, এটা তো তোমার বোনের জমি, দেখো বোনের নাম জারি করা আছে, তুমি বোনকে কেন দিচ্ছ না। তো এভাবে কিন্তু ঘরোয়াভাবে কিন্তু একটি মীমাংসা হওয়ার প্রচেষ্টা হয় এবং এটি কিন্তু খুবই কার্যকরী প্রক্রিয়া। এখন দেখা যাচ্ছে যে সালিসি পরিষদও পারল না, তো সেক্ষেত্রে বোনের করণীয়, সেক্ষেত্রে বোনের কিন্তু দুটো কাজ করণীয় থাকে। একটি হচ্ছে তার সে এক্ষেত্রে পার্টিশন শুট আমরা বলি, বন্টনের মোকদ্দমা করতে পারে। অন্য আরেকটি হচ্ছে সে ওই যে 145 করেও কিন্তু বাইকে হেনস্থ করতে পারে, কারণ সে যেহেতু তার মিউটেশন অলরেডি করা আছে সে কিন্তু এটা প্রুভ করতে পারবে এই জমির পজিশন হোল্ডার আমি, এবং বাই কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাকে হয়রানি করতেছে, এই জমি থেকে দখলযুদ্ধ করতেছে। সুতরাং দুটোভাবেই করা যায়। যদি দ্রুত রিলিফ পাই সেক্ষেত্রে আমরা 145 করে কিন্তু এটাকে স্টেপ নিয়ে থাকি। আর যদি আপনি চাচ্ছেন যে না একটু ধীরে সুস্থে একেবারে পজিশনটা ভালোভাবে বুঝিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি পার্টিশন শুটে যেতে পারেন। আচ্ছা, আরেকটা ক্ষেত্র বলি, আপনি তো এই যে এতক্ষণ বলেন যে নামজারি মিউটেশনের কথা। এখন এই যে নামজারিটা যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবারই পৈতৃক সম্পত্তি কিন্তু দলিলে আছে তার নাম, কিন্তু দেখা যায় যে নামজারি কিন্তু তার নামে আসেনি, সেক্ষেত্রে বোন কিভাবে দাবি করতে পারবে? আচ্ছা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বোন, আবার আরেকটা কথা বলি আপনাকে, যেমন যে পর্চা যেগুলো যে থাকে RS CS SA, এই পর্চা ওই মূলত কিন্তু তার নাম দেখা গেল CS এ আছে, RS এ নাই বা SA তে আছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রটা কি? আর পরে যে প্রথম যে ক্ষেত্রটা বললাম যে নামজারিও তার নামে হয়নি কিন্তু দলিলে আছে, আচ্ছা সেই ক্ষেত্রটা কি একটু যদি ব্যাখ্যা দিতেন? এক্ষেত্রে দেখুন, যে সমস্যাটা আপনি বললেন সেটি হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে যে বোন এখন তার পৈতৃক জমিতে নামজারি করতে যাবে, তখন গিয়ে দেখে যে অলরেডি বাই নামজারি করে ফেলেছে। এখন এই ক্ষেত্রে কি করতে হবে, এটি একটি সমস্যা। এই ক্ষেত্রে যেটি করতে হবে, বোনকে ঘাবড়ানোর কিছু নেই। এক্ষেত্রে বোনের যে সমস্ত ওয়ারিশ সনদ এবং বাবার মৃত্যু সনদ এবং তার অন্যান্য যে সমস্ত কাগজপত্রগুলো আছে এগুলো দিয়ে বিজ্ঞ অ্যাসিল্যান্ড মহোদয়ের আদালতে, অ্যাসিল্যান্ডের কোর্টে, এটি সংশ্লিষ্ট উপজেলাতেই থাকে, প্রত্যেকটি উপজেলায় অ্যাসিল্যান্ডের কার্যালয় থাকে, সেখানে গিয়ে তাকে একটি মিস কেস ফাইল করতে হবে। এক্ষেত্রে নাম জারি মিউটেশন হবে না, কিন্তু তাকে একটি মিস কেস করতে হবে। তো মিস কেস করার পরে অ্যাসিল্যান্ড থেকে বিবাদীকে নোটিশ ইস্যু করা হবে, অর্থাৎ যে বাইর নামে বর্তমানে নামজারি করা আছে তাকে বা তাদেরকে নোটিশ করা হবে, এবং সেখানে বিজ্ঞ অ্যাসিল্যান্ড মহোদয় উভয় পক্ষের কাগজপত্র দেখবে, দেখে যদি দেখে হ্যাঁ এই বোন তো তার ওয়ারিশ, পিতার ওয়ারিশ, তাহলে তো সে অবশ্যই জমি পাবে। সেক্ষেত্রে পূর্বের অ্যাসিল্যান্ড যে ব্যক্তি নামজারি করেছে তার নামজারি কেটে এই বোনকে নামজারি দেওয়া হবে। সুতরাং এটি হচ্ছে একটি ঘটনা। আপনি যেটি বলেন যে যদি নামজারি না থাকে সেক্ষেত্রে অ্যাসিল্যান্ডের কাছে গিয়ে মিসকেস করে এই নামজারিটি তার পুনর্বহাল করতে হবে। আর আরেকটি সমস্যার কথা বললেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়ের নামে রেকর্ড চলে এসেছে। এখন জাতীয় জরিপ, আমাদের যে জাতীয় জরিপ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যে সমস্ত রেকর্ডগুলো আছে সেক্ষেত্রে আমরা বলি CS SA RS বা অনেক ক্ষেত্রে BS হয়েছে, অনেক জায়গায় সিটি জরিপ হয়েছে। তো এই সমস্ত উল্লেখযোগ্য কোনো জরিপে যদি বায়ের নাম চলে আসে সেক্ষেত্রে কিন্তু আর অ্যাসিল্যান্ডের কাছে গিয়ে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে, আপনাকে রেগুলার কোর্টে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য একটি ডিক্লারেশন কেস বলি আমরা, ঘোষণামূলক মোকদ্দমা, সেটি আপনাকে করতে হবে এবং উক্ত মোকদ্দমায় আপনি রেকর্ড সংশোধনের চাইতে পারেন, মোকদ্দমা চাইতে পারেন। এক্ষেত্রে আরেকটি কথা বলি, কিন্তু যদি দেখা যায় যে এই রেকর্ডটি ডিক্লারেশন হওয়ার, অর্থাৎ সরকারি গেজেট হওয়ার যদি উইদিন 1 ইয়ার আপনি যদি বোন যদি যেতে পারে সেক্ষেত্রে কিন্তু রেকর্ড সংশোধনের জন্য আলাদা ট্রাইব্যুনাল থাকে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বলি আমরা সেটিকে,
ওই আদালতে গিয়েও কিন্তু আপনি রেকর্ড সংশোধন চাইতে পারেন। সেক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কিন্তু খুব দ্রুত স্টেপটি নেয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে বোনেরা এই ব্যাপারে অবগত থাকে না, তারা অনেক দিন পরে আসে। সে সমস্ত ক্ষেত্রে আপনাকে রেগুলার কোর্টে গিয়ে ডিক্লারেশন কেস চাইতে হবে, সংশোধনী মোকদ্দমা চাইতে হবে। মানে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে 1 ইয়ারের মধ্যে যেতে হবে, মানে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যদি অর্থাৎ রেকর্ড যদি গেজেট হয়, গেজেট হওয়ার 1 বছরের মধ্যে গেলে সে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে এই রেকর্ড সংশোধনী চাইতে পারবে। কিন্তু যদি 1 বছরের বেশি সময় পরে সে যায়, বোন অর্থাৎ যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে রেগুলার কোর্টে ডিক্লারেশন মোকদ্দমা করতে হবে। তখন আর কোনো ওই সিস্টেমটা নেই যে ওই যে যেটা ল্যান্ড সার্ভেতে যেতে পারবে, তখন ওই ওয়েটা থাকবে না। হ্যাঁ, এই উপায়টা থাকে না, কারণ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। রেকর্ড সংক্রান্ত খুঁটিনাটি যদি কোনো সংশোধন হয়, সেটা খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয়, এজন্য আদালত এই স্পেশাল ট্রাইব্যুনালটি করে দেয়। আচ্ছা, এ বিষয়ে আরও আপনার কাছ থেকে জানবো। তার আগে একটি ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টি হচ্ছে দখল পুনরুদ্ধার। এ বিষয়ে আজকে আলোচনায় আমার সাথে আছেন অ্যাডভোকেট শামীম পাটোয়ারি, ঢাকা জজ কোর্ট। আপনার কাছে আবার আসছি যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম, যে ওই যে মিস কেসের কথা আপনি একটু আগে বলেছিলেন, এবং ওই যে রেকর্ড সংশোধনী, যে বিষয়গুলো আলোচনা করেছেন। এখন আপনার কাছে আমি যে বিষয়টি জানতে যাব, এই যে মিস কেসের কথাটা যে আপনি বললেন একটু আগে, যে নামজারি যদি তার নামে না হয়, দলিলে আছে কিন্তু ওই যে মিউটেশন এখনও উঠানো হয় নাই বা কোনো ভুল ত্রুটি থাকলে, এই ক্ষেত্রটাকে মিস কেসটা মানে কি ওয়েতে করবে? মানে নামজারির যে তার ভুল হয়েছে এটার ওয়েতেই করবে? আচ্ছা দেখুন, মিস কেসটা হচ্ছে এটি কিন্তু রেগুলার কেস না। এটি হচ্ছে আমরা সংশ্লিষ্ট যে অ্যাসিলেন্ট মহোদয় থাকে, অ্যাসিলেন্ট মহোদয়ের বরাবর আমরা মিস কেস ফাইলিং করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র নামজারি সংক্রান্ত যে কোনো ধরনের কমপ্লেইনে আপনি মিস কেস করে সে সমস্যাটা সমাধান করতে পারেন। তো নামজারি সংক্রান্ত কী কী কারণ আমরা মিস কেস করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে জমি প্রাপ্য সেটি অন্য কেউ কেটে নিয়ে গিয়েছে, আপনি আর নামজারি করতে পারেন না, সেক্ষেত্রে আপনি মিস কেস করতে পারেন। কিংবা দেখা যাচ্ছে যে আপনি একজনের কাছ থেকে 10 শতক জমি কিনেছেন, কিন্তু মিউটেশন বা নামজারি করতে গিয়ে দেখলেন যে তার নামে আছে মাত্র 8 শতক, তাহলে আপনার আর 2 শতক নেই। সে কারণে কিন্তু আপনাকে এই 2 শতকের ঘাটতি পূরণের জন্য কিন্তু আপনাকে মিস কেস করতে হবে। তো এরকম বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে, কিংবা আপনার নামজারিতে আপনার পিতার নাম, মাতার নাম বা আপনার নিজের নাম ভুল এসেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি মিস কেস করে সেটি সংশোধন করতে পারেন। কিংবা আপনার হিস্সা অর্থাৎ জমিতে আপনার যে নামজারিতে যে হিস্সা আছে সেটি আপনার কম এসেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি মিস কেস করে এ ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আচ্ছা, মানে যেটা আপনি বললেন যে যদি তার নামে, যেটা বললেন যে মানে নামজারিতে তার নাম কেটে নিয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে আপনি যে বলেন যে সে মিস কেসটা করলো, মানে মিস কেস করলো, এখন অপোজিট যে পার্টি সে তার করণীয়টা কি থাকবে তখন? আচ্ছা, মিস কেস যখন কোনো ব্যক্তি করবে, তখন ওই মিস কেসে কিন্তু বিবাদী করা হয়। তো সেক্ষেত্রে বিবাদী করা হয়, বেশ কয়েকজনকে বিবাদী করা যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি আপনার জমিটি কেটে নিয়ে গিয়েছে বা যার সাথে আপনার কনফ্লিক্ট, অর্থাৎ যার নামজারিটি কাটলে আপনার নামজারিটি যথাযথভাবে হবে, তাকেই নর্মালি আমরা বিবাদী করি। তো এক্ষেত্রে বিবাদী যাকে করা হবে তার বরাবর কিন্তু একটি নোটিশ ইস্যু হয়। অ্যাসিলেন্ট মহোদয় অফিস থেকে একটি নোটিশ ইস্যু করা হয়। তো এই নোটিশ প্রাপ্তির পর আপনাকে যে কাজটি করতে হবে, ওই নোটিশে কিন্তু একটি ধার্য তারিখ থাকে, যে পরবর্তী ধার্য তারিখ কত তারিখে, সেই তারিখে আপনি সশরীরে আপনার নিজে যেতে পারেন, কিংবা আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও কিন্তু আপনি সেখানে উপস্থিত হতে পারেন, এবং সেখানে উপস্থিত হয়ে আপনি আপনার জবাব প্রদান করবেন যে এই কারণে আমার নামজারিটি বহাল থাকা উচিত। এখন আপনি আপনার যদি যৌক্তিক কাগজপত্র থাকে এবং আপনার নামজারি যদি যথাযথ থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার নামজারি কাটা হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নোটিশ প্রাপ্তির পরেও অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকেই আর এই মিস কেসের যে ধার্য তারিখে, সেই তারিখে তারা যায় না, তারা অবহেলা করে। অবহেলা করলে কি হবে? আপনারই ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? আপনার নামজারি যখন কেটে ফেলবে, বিজ্ঞ অ্যাসিলেন্ট মহোদয় আপনার নামজারি কেটে অন্য যে ব্যক্তি বাদী তাকে তো নামজারি দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি কিন্তু আর আপনার ওই জমিতে খাজনা খারিজ প্রদান করতে পারবেন না, আপনি এই জমি বিক্রি করতে পারবেন না, বা ভবিষ্যতে যখন জাতীয় জরিপ অধিদপ্তর কর্তৃক রেকর্ড আসবে, সেই রেকর্ডেও কিন্তু আপনি আপনার নাম
অন্তর্ভুক্ত করতে পারবেন না। সুতরাং এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় আপনি যদি প্রথমেই সচেতন না হন, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনি যখনই অপোজিশন পক্ষ হিসাবে, বিবাদী হিসাবে আপনার মিস কেসে আপনার নাম আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনি আইনজীবীর মাধ্যমে বা আপনি সশরীরে আপনি হাজির হয়ে আপনার যৌক্তিক কাগজপত্র দিয়ে বিজ্ঞ অ্যাসিলেন্ট মহোদয়ের কাছে আপনি আপনার নথিপত্র উত্থাপনের মাধ্যমে আপনি আপনার জবাব দিবেন, সেটি আপনার উত্তম। এবং এক্ষেত্রে বিজ্ঞ অ্যাসিলেন্ট মহোদয় যদি দেখে যে হ্যাঁ আপনার কাগজপত্র যথাযথ আছে, অবশ্যই আপনার প্রতি সদয় হবে এবং ন্যায় বিচার আপনার জন্যই হবে। আর এটা কতদিনের মধ্যে শেষ হয় এই কার্যক্রমগুলো? আচ্ছা, এটা আমার জানার বিষয়। মিস কেসের ব্যাপারটা কি, আমাদের অনেক ক্ষেত্রে, আমি যেহেতু প্রচুর পরিমাণ মিস কেস করি ব্যক্তিগতভাবে, তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি আপনার কাগজপত্র থাকে, যথাযথ থাকে, এবং বিবাদী যদি আপনার অপোজিশন হিসেবে রেসপন্স না করে, সেক্ষেত্রে 3 মাস 4 মাসের মধ্যেও কিন্তু আমরা রায় পেয়ে যাই। আর যদি দেখে যে অপোজিশন অর্থাৎ বিবাদী যদি পার্টিসিপেট করে, কন্টেস্ট করে, সেক্ষেত্রে এটি ডিপেন্ড করে অপোজিশনের কন্টেস্টের তথ্য উপাত্ত বা দলিলপত্র কত বেশি শক্তিশালী, সেটির উপর ভিত্তি করেই কিন্তু এটি ডিলে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি অপোজিশন ভালোভাবে কন্টেস্ট করে, সেক্ষেত্রে 2 বছর আরও বেশি সময় লাগতে পারে। সুতরাং পুরো ব্যাপারটি ডিপেন্ড করবে অপোজিশন কীভাবে কন্টেস্ট করতেছে। এটি 3 মাসেও শেষ হতে পারে, 3 বছরও লাগতে পারে। মানে এটা হলো বিবাদী যতক্ষণ জবাব দিবে বা ততক্ষণ এফআইআর না হবে ততদিনে এটা চলতে থাকবে, আর পরবর্তীতে একসময় এটা একতরফা হিসাবে গণ্য হবে। হ্যাঁ, এটি ব্যাপারটা হচ্ছে যে বিবাদী না প্রেজেন্ট থাকলে অ্যাসিলেন্ট মহোদয় আসলে ওভাবে বিবাদীকে একটি নোটিশ ইস্যু করে। সেক্ষেত্রে দেখা যায় যে একটি নোটিশের পর যদি বিবাদী না প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে বড়জোর আরেকটি ডেট সে দিবে। কিন্তু দ্বিতীয় ডেটে না থাকলে, আমাদের যেমন নর্মাল কোর্টগুলোতে আমরা যেটি করি যে বিবাদী না থাকলে 4-5 ডেট ওয়েট করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিলেন্ট এটি করে না। সে দেখা যাচ্ছে সর্বোচ্চ একটি ডেট ওয়েট করে না পেলে সেটি এক্সপার্টি বা একতরফা হিসাবে কিন্তু আপনার মামলা চলবে। আচ্ছা, আরেকটা বিষয় জানি, তখন বিবাদী ধরেন এফআইআর করলো কিন্তু মামলা সে রিলিফ পেল না, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এই অ্যাসিলেন্ট মহোদয়ের যে মামলাটি হলো, সেটিতে দেখা যাচ্ছে যে কোনো পক্ষ সংক্ষুব্ধ হতে পারে, কারণ রায় তো আর দুই পক্ষের পক্ষে সবসময় যাবে না। যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে ওই রায়ের, অর্থাৎ অ্যাসিলেন্ট মহোদয়ের রায়ে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে তার উপরের কোর্টে যেতে হবে। সেক্ষেত্রে এডিএম কোর্ট আছে, তার উপরের কোর্ট, অ্যাসিলেন্টের উপরের কোর্ট হচ্ছে এডিএম কোর্ট। তো এডিএম কোর্টে তাকে যেতে হবে, সেখানে গিয়ে সে অ্যাপিল মামলা ফাইল করতে হবে। অ্যাপিল মামলা ফাইলিং করে যে পক্ষ সংক্ষুব্ধ হবে, অর্থাৎ যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিজ্ঞ অ্যাসিলেন্ট মহোদয়ের রায়ে, সে পক্ষ বিজ্ঞ এডিএম কোর্টে গিয়ে সেখানে একটি অ্যাপিল মামলা ফাইল করতে হবে। মানে ওখানে যদি এটা বহাল রাখলো, নয়তো ওইটাই মানে ওটার ইয়াতে আরও রায় হয়তো কমাইলো বা বাড়ালো, এরকম। হ্যাঁ, অ্যাপিল মামলা যখন আপনি ফাইলিং করবেন তখন তো আবার সেম প্রসিডিওর, সেক্ষেত্রে আবার অপোজিশনকে নোটিশ করা হবে। নোটিশে যদি অপোজিশন পার্টিসিপেট করে, সেক্ষেত্রেও এডিএম কোর্ট সমস্ত দলিলপত্র কাগজপত্র যাচাই বাছাই করে দেখে যদি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে যে পক্ষের কাগজ শক্তিশালী হবে তার পক্ষে রায় যাবে। মানে এটাই হলো সর্বশেষ মানে আদালত? না, আরও আদালত আছে। আসলে কি আদালত না, আমি বলছিলাম মিস কেসের উপরে তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে তার যাওয়া যাবে না, যদি ওখানে যদি সে আবারও সেম ম্যাটারই পায়। না, সেক্ষেত্রে আপনার আরও কোর্ট আছে, সেক্ষেত্রে আপনার ভূমি আপিল বোর্ড আছে, ওদিকেও যেতে পারবেন। বা একেবারে সর্বশেষ কোনটা? সর্বশেষ মহামান্য হাইকোর্টে আপনি যেতে পারবেন। মানে এটার এগেইনস্টে আপনি যদি দেখা যাচ্ছে যে ভূমি আপিল বোর্ড, আপিল যে বোর্ড আছে, সেখানে যাওয়ার পরেও যদি সেখান থেকে আপনি যদি ন্যায় বিচার না পান বা আপনি আদেশে সংক্ষুব্ধ হন, সেক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করতে পারবেন, রিট মামলা ফাইলিং করতে পারবেন। সেটির আপনার অবশ্যই সুযোগ আছে। একটি জিনিস মনে রাখবেন, যদি কোথাও আপনার আর আইনে কোনো প্রতিকার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মহামান্য হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করতে পারবেন। সুতরাং আপনার জন্য ইউ হ্যাভ এ লট অফ অপশন, ইউ ক্যান গো এভরিওয়ার। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানি যে 145 যেটা আপনি ফার্স্টেই যে আলোচনা করেছিলেন যে ফৌজদারি কার্যবিধির, ওই ক্ষেত্রটা কি, মানে ওই মামলাটা কিভাবে হবে? মানে আমি কি যদি জমি যে দখলে কেউ যেতে পারবেন এরকম কি বিষয়? না, আসলে এক্ষেত্রে দেখুন, দখলে কেউ যেতে পারবে না ব্যাপারটা এরকম না। এক্ষেত্রে বিজ্ঞ আদালত যখন দেখবে যে কেউ তার কাছে আবেদন করলো যে আমি 145 জারির জন্য, সেক্ষেত্রে আদালত কিন্তু সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি আদেশ প্রদান করে। সেই আদেশটি কিন্তু সংশ্লিষ্ট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার মাধ্যমে করায়। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে সেখানে উভয় পক্ষকে ডাকে এবং ডেকে বলে, এই জমি নিয়ে যেহেতু একটা মামলাধীন ব্যবস্থা আছে, সে কারণে আপনারা এই জমি নিয়ে কোনো ঝামেলা করবেন না। দেখুন, হয় কি, ওইখানে যদি এই পুলিশ এই ব্যবস্থা না নিত, সেক্ষেত্রে কী হতো, ওই জমি নিয়ে একটি ঝামেলা হতো, সেখানে তো মারামারি হতো, মারামারি হওয়ার পরে 5 জন হয়তো বা আহত হতো বা একজন মার্ডার হতো। তো এই যে একটি
খারাপ অবস্থা প্রতিরোধ করার জন্যই কিন্তু অ্যাসিলেন এডিএম কোর্ট থেকে এই প্রতিকারের ব্যবস্থা করা হয় এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষকে ডেকে বলে, যেহেতু এটা মামলাধীন বিষয়, আপনারা এখানে কোনো ঝামেলা করবেন না, আপনারা কোর্টে গিয়ে আপনাদের কাগজপত্র দিয়ে আপনারা করুন, ব্যবস্থা করুন। তো এটিতে কি হয়, একটি প্রতিকারের ব্যবস্থা হচ্ছে। সুতরাং এটি খুবই কার্যকরী একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমি আগেও বললাম, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি প্রতিবেদন কিন্তু পেশ করবে এডিএম কোর্টে এবং সেখানে লিখবে যে আমি উভয় পক্ষকে ডেকে আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেছি। আর আরেকটি প্রতিবেদন দিবে কিন্তু সংশ্লিষ্ট থানার যে নির্বাহী কর্মকর্তা তার কাছ থেকে, যেটিকে আমরা অ্যাসিলেন্ট বলে থাকি, নর্মালি অ্যাসিলেন্টই এটা প্রতিবেদনটা দিয়ে থাকে। এই অ্যাসিলেন্ট প্রতিবেদন দেয় যে আমরা সশরীরে সেখানে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি যে প্রকৃতপক্ষে কে ওই জমিতে দখলে আছে। এবং এই প্রতিবেদনের ভিত্তিতেই কিন্তু যখন দুটো প্রতিবেদন এডিএম কোর্টে আসবে, তখন এডিএম কোর্ট দেখবে যে আসলে প্রকৃতপক্ষে বাদী কি প্রকৃত ওখানকার দখলদার। যদি দেখে হ্যাঁ বাদী আসলে প্রকৃত ওইখানকার দখলদার, তাহলে সে বিবাদীকে, অর্থাৎ এখন কিন্তু আদালতের কাছ থেকে একটি নোটিশ যাবে বিবাদী বরাবর, বিবাদীকে বলবে যে আপনি আসেন, কন্টেস্ট করেন। তো বিবাদী যদি তার কাগজপত্র থাকে বা তার কোনো বক্তব্য থাকে, সে আসবে বিজ্ঞ আদালতে, এসে তার কাগজপত্র অন্যান্য নথিপত্র দিয়ে সে আদালতকে বোঝানোর চেষ্টা করবে যে হ্যাঁ এই জমিতে আমারও স্বার্থ আছে। দেখুন, একটি জমিতে অনেক কারণেই বিভিন্ন লোকের স্বার্থ থাকতে পারে। এখন আপনার দৃষ্টিকোণ থেকে আপনার শুধু কাগজপত্র যদি আপনি দেখেন, সেখানে আপনার মনে হবে যে আপনি একা মালিক, আর কেউ না। কিন্তু আমার কাগজপত্র দেখলেও আপনার মনে হতে পারে হ্যাঁ না আসলে তো ঝামেলা আছে। দেখুন, মনে করেন আপনারা দুই ভাই, এখন একটি জমি, এখন আপনি একজনের কাছে জমি বিক্রি করে দিলেন পুরো জমি, এই জমির, আর আমি আরেক ভাই আছে, সেও পুরো জমি, এই জমিটাই আবার আরেকজনের কাছে বিক্রি করে দিছি। তার মানে এই জমিটাই কিন্তু দুজনেরই কিন্তু অধিকার আছে। এখন হতে পারে এখানে 50-50 অধিকার কিন্তু আছে। তো কেউ কি বলতে পারবে যে না ওই ভাই আগে বিক্রি করে দিছে, তো ওই ভাইয়ের পুরো জমি পাবে, অন্য ভাই পাবে না? সুতরাং এখানে আদালত কিন্তু সমস্ত কাগজপত্রগুলো দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়। আর সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কিন্তু বিজ্ঞ আদালতের। সে যেটা সত্য হবে, সঠিক হবে, ন্যায় বিচার হবে, সেটি সিদ্ধান্ত দিবে। মানে আদালতের উপর নির্ভর করে, মানে যার পক্ষে রায় দেওয়া উচিত সে পক্ষেই দিবে। হ্যাঁ, নিঃসন্দেহে। আর ওই যে আরেকটা বললেন যে রেগুলার কোর্টে যে মামলাটা করার জন্য যে মানে আদেশ কি, এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দেয় নাকি সে নিজ ইচ্ছায় সে ওই মামলাটি করে? ওই যে যেটা বললেন যে সুনির্দিষ্ট প্রতিকারের আওতায়। আচ্ছা, দেখুন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় আপনি যে কেউ যেতে পারবে, যার কোনো জমি নিয়ে স্বার্থ আছে, সে যদি দখল চায় সেক্ষেত্রে কিন্তু সে যেতে পারবে। এক্ষেত্রে এডিএম কোর্টের কোনো ফ্যাক্ট না, এডিএম কোর্ট পুরো একটি ভিন্ন কোর্ট। এক্ষেত্রে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সেই এডিএম কোর্টে না গিয়েও সরাসরি কিন্তু এই রেগুলার কোর্টে আসতে পারবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জমির, আপনার যে জমির নিয়ে মামলা হবে, সেই জমির মূল্য দেখা হয়, অর্থাৎ সেক্ষেত্রে জমির মূল্যমান অনুসারে, মানে অ্যাডভোলারাম আমরা বলি, অ্যাডভোলারাম কোর্ট ফি দিতে হয়, যেটি সরকারি ফি জমা দেওয়ার ক্ষেত্রে এই মূল্যমানটা হিসাব করা হয়। কিন্তু মামলা ফাইলিংয়ের ক্ষেত্রে আপনার এই জমির মূল্য কতটুকু, সেই মূল্য অনুপাতে কিন্তু আপনার কোর্ট নির্ধারণ হবে। যেমন আপনার যদি 15 লক্ষ টাকার নিচে হয়, সেক্ষেত্রে আপনি সহকারী জজ আদালতে যাবেন, বা তার উপরে হলে আপনার সিনিয়র সহকারী জজ আদালতে, এভাবে কিন্তু স্টেপ করা আছে। আবার এই সমস্ত কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত আসলে, রায় দিলে, সেক্ষেত্রে অ্যাপিল কোর্টের কিন্তু ব্যবস্থা আছে। সেই সমস্ত ব্যাপারেও কিন্তু দিক নির্দেশনা আছে। এগুলো সিভিল ম্যাটারের বেশ সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। অবশ্যই আপনারা আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে, কনসাল্ট করে, এগুলো আসলে আপনার তেমন একজন বিবাদীর আসলে বাদীর বা জমি সংক্রান্ত যারা সংক্ষুব্ধ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার এগুলো আসলে খুব বেশি বোঝার কিছু নেই। এগুলো বিজ্ঞ তার যে আইনজীবী আছে সেই কিন্তু এগুলো করবে, এগুলো নিয়ে আপনার টেনশন নেই। আপনার যেটি করতে হবে, আপনার জমির মালিকানার কাগজপত্রগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে। জমির যে দলিল, আপনি যে দলিল মূলে মালিক, সে সমস্ত দলিলপত্র আপনাকে নিতে হবে। এগুলো সার্টিফাইড কপি বা মূল দলিলগুলোও উত্তম। একই সাথে আপনার বায়া দলিল, অর্থাৎ প্রিভিয়াস আপনি যে সিএস রেকর্ড থেকে এই পর্যন্ত যতগুলো দলিল আছে, সবগুলো দলিলের সার্টিফাইড কপি আপনি তুলে নেবেন। একই সাথে এই জমির যতগুলো রেকর্ড আছে, সেক্ষেত্রে সিএস রেকর্ড আছে, এসএ রেকর্ড আছে, তারপর আরএস রেকর্ড আছে, সিটি জরিপ থাকতে পারে, বিএস থাকতে পারে, সমস্ত রেকর্ড, এখন রানিং বিডিএস জরিপ আছে, সে সমস্ত রেকর্ডের অরিজিনাল পর্চাগুলো সার্টিফাইড কপি, সেগুলো আপনারা ডিসি অফিস থেকে তুলে নিতে পারবেন। সে সমস্ত কাগজপত্রগুলো লাগবে। একই সাথে অন্যান্য যদি ওয়ারিশ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, সে সমস্ত ওয়ারিশ সনদের কপি লাগবে, আপনার জমির নামজারির কপি লাগবে, একই সাথে আপনার হালনাগাদ খাজনা খারিজের রসিদের কপি লাগবে। এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনি আইনজীবীর কাছে যাবেন। আইনজীবী মহোদয় দেখবে যে আপনার সেইন ঠিক আছে কিনা, মালিকানা সেইন ঠিক আছে কিনা, কোথায় সমস্যা, কি করলে তার প্রতিকার হবে,
বিষয়, সে সমস্ত বিষয় দেখে কিন্তু আইনজীবী মহোদয় সংশ্লিষ্ট কোর্টে কিন্তু মামলা ফাইলিং করবে এবং মামলা ফাইলিংয়ের পরবর্তীতে বিজ্ঞ আদালত যদি দেখে যে আপনার কাগজপত্র সমস্ত কিছু ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত অপোজিশনকে নোটিশ ইস্যু করবেন, সমন ইস্যু করে সমন ইস্যুর পরবর্তীতে অপোজিশন যদি রেসপন্স করে সেক্ষেত্রে উত্তম, আর রেসপন্স না করলে এক্সপার্টিস হিসাবে আপনি রায়প্রাপ্ত হবেন এবং আপনি রায় প্রাপ্তির পরে যদি আপনি মনে করেন যে না আমি এই জমিতে আদালতের মাধ্যমে আদালতের ফোর্স দিয়ে আমি জমিতে দখলে যাব, সেক্ষেত্রে আমরা জারির মোকদ্দমা বলি, জারির মোকদ্দমার মাধ্যমে কিন্তু আপনি সেই জমিতে পুলিশি ফোর্স নিয়ে আপনাকে দখল বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং এটি খুবই কার্যকরী একটি উপায়, এভাবেও কিন্তু আপনি এই কার্যক্রম করতে পারেন। মানে এইভাবে আমি মানে জমি দখল পেতে পারি। হ্যাঁ, এটি হচ্ছে রেগুলার কোর্ট। আর এডিএম যেটি বললাম যে 145 দেবে, সেটি ভিন্নধর্মী, সেটি হচ্ছে আপনার ফ্রি প্রতিকার, অর্থাৎ পূর্বেই আপনার সমস্যা হওয়ার আগে আপনি সমাধান করে ফেললেন। যেমন আমরা কি করি, আমরা হেপাটাইটিস বি হওয়ার আগে কিন্তু আমরা বি ভাইরাসের, তাতে কি আমার আর বি ভাইরাসটা হচ্ছে না, তো এইচবি ভাইরাসটা হচ্ছে না, তো এরকম এই ক্ষেত্রে আপনার জমি নিয়ে যদি দেখেন যে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন 145 দ্বারায়। আর যদি ঝামেলা হয়ে গেছে বা আপনি দেখলেন যে 5 বছর আগে আপনার জমি অন্য কেউ দখল করে খাচ্ছে, 5-10 বছর পর্যন্ত হয় না এরকম, আমরা দেখি যে 50 বছর পরেও মানুষ এসে আমাদের কাছে বলে যে স্যার আমার এই জমি ছিল, আমরা এখন তখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে রেগুলার কোর্টে অর্থাৎ সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্মান্ত জেলা জজ, এই সমস্ত কোর্টে কিন্তু আপনাকে যেতে হবে, রেগুলার মামলা মোকদ্দমা করতে হবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে এবং মানুষকে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু সচেতনতামূলক বক্তব্য দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আর এই অনুষ্ঠান দেখার জন্য যারা এত কষ্ট করে এই অনুষ্ঠান দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব একই সময়। সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।